জীবনে সুখী হতে কে না চায় বলুন? আর অনেকেই তো ভাবেন যে সম্পদই হলো সেই সুখের চাবিকাঠি। কিন্তু আসলেই কি তাই? যুগ যুগ ধরে চলে আসা এই বিশাল প্রশ্নটার উত্তর খুঁজতেই আজ আমরা এক অসাধারণ গল্পের গভীরে ডুব দেব। প্রশ্নটা তাহলে খুবই সোজাসাপটা। সম্পদ থাকলেই কি জীবনে সুখ আসে? চলুন এই জটিল ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা করি কিংবদন্তির লেখক লিও তলস্তায়ের একটা অসাধারণ গল্পের মধ্যে দিয়ে। আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে লিও তলস্তয়ের সেই বিখ্যাত ছোট গল্প ইলিয়াস। এই গল্পটা খুব সহজভাবে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সম্পদ আর সুখের সম্পর্কটা আসলে কতটা জটিল, কতটা অদ্ভুত বৈপরীত্যে ভরা। তো চলুন গল্পের প্রধান চরিত্র ইলিয়াসের সাথে পরিচিত হওয়া যাক। উফা প্রদেশের এই মানুষটি একেবারে শূন্য থেকে শুরু করেছিলেন, আর নিজের অক্লান্ত পরিশ্রমে একসময় গড়ে তুলেছিলেন বিশাল এক সম্পদের পাহাড়। ভাবুন একবার, টানা ৩৫ বছরের কঠিন পরিশ্রমে ইলিয়াস আর তার স্ত্রী মিলে যে বিপুল সম্পদ অর্জন করেছিলেন, তা দেখে প্রতিবেশীরা রীতিমতো ঈর্ষা করত। বাইরে থেকে দেখে মনে হতো, আরে এদের জীবনে তো কোনো কিছুরই অভাব নেই। তার সম্পদের পরিমাণটা শুনলে অবাক হতে হয়। ১২০০ ভেড়া, ২০০ ঘোড়া আর ১৫০ গরু। মানে যে কোনো জাগতিক হিসাবে তিনি ছিলেন চূড়ান্ত সফল একজন মানুষ, নিঃসন্দেহে। কিন্তু এই বিপুল সম্পদের আড়ালে লুকিয়েছিল এক অন্যরকম কঠিন বাস্তবতা। ইলিয়াস আর তার স্ত্রীর জীবনে এক ফোঁটাও শান্তি ছিল না। সারাক্ষণ গবাদি পশু নিয়ে চিন্তা, বাড়িতে অতিথিদের আসা যাওয়ার অন্তহীন স্রোত, চোর বা বন্য জন্তুর ভয়, এসব নিয়েই তাদের দিনরাত কেটে যেত। নিজেদের মধ্যে দুটো কথা বলার বা সৃষ্টিকর্তাকে ডাকার ফুরসতটুকুও ছিল না। কিন্তু ভাগ্য তো আর সবসময় একরকম থাকে না, তাই না? ঠিক এরপরই ইলিয়াসের জীবনে নেমে আসে এক চরম পরিহাস। তার এতদিনের পরিশ্রমে তিল তিল করে গড়া বিশাল সাম্রাজ্যটা যেন তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করে। একের পর এক বিপর্যয় এসে তার সবকিছু কেড়ে নিতে শুরু করল। প্রথমে পারিবারিক ঝামেলা, তারপর মহামারী, খরা আর শেষে চুরি। সবকিছু মিলে তার এত বড় সম্পদ চোখের সামনেই ধুলোয় মিশে গেল। ভাগ্য যে কতটা নিষ্ঠুর হতে পারে, এটা ছিল তার এক জীবন্ত উদাহরণ। শেষমেশ ইলিয়াস আর তার স্ত্রীকে তাদের শেষ সম্বলটুকুও বিক্রি করে দিতে হলো। ভাবা যায়, যে মানুষটা একসময় এলাকার সবচেয়ে ধনী ছিলেন, তিনি এখন তার এক প্রতিবেশীর বাড়িতে ভৃত্য হিসেবে কাজ করতে বাধ্য হলেন। জীবনের কি নিদারুণ পরিহাস! কিন্তু এখানেই গল্পের শেষ না, বরং ইলিয়াসের জীবনের তৃতীয় এবং সবচেয়ে আশ্চর্যজনক অধ্যায়টা ঠিক এখান থেকেই শুরু হয়। এক সম্পূর্ণ নতুন বাস্তবতা তার জন্য অপেক্ষা করছিল। তাদের নতুন জীবনটা ছিল খুবই সাধারণ। তারা অন্যের বাড়িতে কাজ করত, কিন্তু কি আশ্চর্য, তাদের মনে কোনো ভার ছিল না। দীর্ঘ ৫০ বছরে যা কখনো হয়নি তাই হল, দিন শেষে তারা একে অপরের সাথে শান্তিতে কথা বলার আর কোনো দুশ্চিন্তা ছাড়া সৃষ্টিকর্তাকে ডাকার মতো অফুরন্ত সময় পেল। তাহলে দেখুন বৈপরীত্যটা ঠিক কোথায়। যেখানে সম্পদ তাদের জীবনে এনে দিয়েছিল অবিরাম দুশ্চিন্তা, সেখানে এই দারিদ্র্যই তাদের দিল এক অদ্ভুত স্বাধীনতা। সম্পত্তির বোঝা মাথা থেকে নেমে যেতেই তারা প্রথমবারের মতো আত্মার শান্তি খুঁজে পেল। গল্পের সবচেয়ে শক্তিশালী আর মর্মস্পর্শী মুহূর্তটা আসে ইলিয়াসের স্ত্রীর মুখ থেকে। তার কথাগুলোই যেন পুরো গল্পের সারমর্ম। ৫০ বছর ধরে আমরা সুখ খুঁজেছি, কিন্তু পাইনি। এখন আমাদের কিছুই নেই, আর আমরা অবশেষে সেই সত্যিকারের সুখ খুঁজে পেয়েছি। তাহলে এই অসাধারণ গল্পটা থেকে জীবনের ঠিক কোন শিক্ষাটা আমরা নিতে পারি? চলুন গল্পের মূল শিক্ষা আর এর গভীর তাৎপর্য নিয়ে আরেকটু ভাবা যাক। এই দুটো ছবি যেন পুরো গল্পের একটা সারসংক্ষেপ। একদিকে দেখুন সম্পদের পাহাড়ে বসে থাকা এক উদ্বিগ্ন একা মানুষ, আর অন্যদিকে সাধারণ জীবনে খুঁজে পাওয়া শান্তি আর একে অপরের সঙ্গ। গল্পটা আমাদের একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রকৃত সুখ আসলে বস্তুগত জিনিসপত্রের মধ্যে নয়, বরং মানসিক প্রশান্তির মধ্যে লুকিয়ে থাকে। তাহলে তলস্তয়ের চোখে প্রকৃত সুখ আসলে কি? এটা হলো সম্পদের পাহাড় জমানোর নয়, বরং প্রয়োজনের অতিরিক্ত জিনিসের বোঝা থেকে মুক্তি। ঠিক যতটুকু দরকার ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকার মধ্যে যে মানসিক শান্তি, সেটাই আসল সুখ। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই।
আজকের এই আধুনিক ভোগবাদী সমাজে, যেখানে সাফল্য মানেই যেন আরও বেশি সম্পদ, আরও বেশি কিছু পাওয়া, সেখানে ইলিয়াস সেরির সাদামাটা গল্পের প্রাসঙ্গিকতা ঠিক কতটা ভেবে দেখার মতো, তাই না?